কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিল নতুন সরকার। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল। আন্দোলনে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিকে সমর্থন করে না শিক্ষার্থীরা। চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 রহিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই লক্ষ্যে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা অধ্যাদেশ 2024 এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠক হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইনটি বাতিলের উদ্যোগ নিয়েছে। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেয়ার আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানির দিন পেছানো হয়েছে। আদালতে এই বিষয়ে শুনানির জন্য আগামী 2 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশের সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 4 শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। যারা নিহত হয়েছে তাদের সমস্ত যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সমস্ত দায়িত্ব সরকারের। ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিকে সমর্থন করে না শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি। এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 4 সদস্যের একটি দল। বিস্তারিত দিলরুবা তন্নির প্রতিবেদনে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 4 সদস্যের একটি দল। বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। দুদক সূত্রে জানা গেছে তারা বেশ কিছু দাবি ও সুপারিশ পেশ করবেন। বুধবার বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম। রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য রাষ্ট্রের আয়ের উৎসগুলো সুন্দরভাবে চলতে হবে উল্লেখ করে তিনি বলেন, এটি রাষ্ট্রের আয়ের উৎস, প্রতিটি ব্রিজে টোল দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ত্রাণের ট্রাক কোথাও গেলেও টোল দিতে হবে। তিনি আরও বলেন, দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে, এখন আপনি যদি সামান্য কিছু অস্থিতিশীল অবস্থা দেখে সেই ক্ষমতার অপব্যবহার করেন কিংবা কোনো সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান, এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না। মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন প্রসঙ্গে ফেসবুক পোস্টে সার্জিস বলেন, কেউ স্টুডেন্টসদের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম অপব্যবহার করে এ কাজ করবেন না। ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিকে সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
সার্জিস আরও বলেন, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারকারী আওয়ামী লীগের পতন হয়েছে। আজকের এই গণ অভ্যুত্থানের পর একটি দল বা দলের নেতাকর্মীরা একই কাজ করেন, তাহলে তাদের থেকে কি শিক্ষা নিলেন? আমরা নির্যাতকের পরিবর্তন চাই না, নির্যাতনের সিস্টেমের পরিবর্তন চাই। দিলুর বাতুন্নি, নিউজ ডেস্ক, ভোরের পাতা। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরের জাকির হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক এমপি সাদেক খানকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সব কিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। জুলাই গণহত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে 32 জন সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আন্দোলনে নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক এই আবেদন করেন। আইনজীবী MH গাজী তামিম বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত 14 আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এই আবেদন করেন। পরে ট্রাইব্যুনালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান কোঅর্ডিনেটর বরাবর অ্যাডভোকেট গাজী MH তামিম আবেদনটি দায়ের করেন। মৌসুমি বায়ু দুর্বলতার কারণে দেশে বৃষ্টিপাতের ধারা কমে গেছে। বর্তমানে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিভিন্ন জেলায় নিরবিচ্ছিন্ন মৌসুমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, বর্তমানে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিভিন্ন জেলায় নিরবিচ্ছিন্ন মৌসুমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,72,579টি পরিবার। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ত্রাণ মন্ত্রণালয় জানায়, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত 11 জেলায় 52 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ভারতের ত্রিপুরায় অতি বৃষ্টির ফলে ও বঙ্গোপসাগরের লঘু চাপ থাকায় পানি নেমে যাওয়ার সুযোগ অনেকটা কম। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত বানভাসী মানুষের দুর্ভোগ কমবে জানান তিনি। তো 1 মাসে যে বৃষ্টিটা হয় সেটা আমার একদিনে হয়ে গেছে। অতি বৃষ্টির একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যে ওই পুরোটা সময় ধরে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ ছিল। আর লঘুচাপ থাকলে যেটা হয় সেটা হচ্ছে সাগর উত্তাল থাকে এবং হয়তো দেখা যাচ্ছে সাগরের জোয়ারের পানি আমাদের নদ নদীর ভিতরে প্রবেশ করে। তাহলে পানিগুলো যে নেমে যাবে ওই সুযোগটা পাইনি আসলে। পানি যখনই নেমে যাবে তখনই হচ্ছে সাগরের পানি এসে আবার একটা ধাক্কা দেওয়ার কারণে ওখানে স্ট্যাগনেন্ট হয়েছিল জিনিসটা। কুমিল্লা, ফেনী এসব অঞ্চলে বন্যার স্বাভাবিক পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। উন্নতি অলরেডি হয়েছে, আরও উন্নতি অব্যাহত আছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, মৌসুমি বায়ু দুর্বলতার কারণে দেশে বৃষ্টিপাতের ধারা কমে গেছে। বর্তমানে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিভিন্ন জেলায় নিরবিচ্ছিন্নভাবে মৌসুমি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর যে এখন প্রভাবে বৃষ্টিপাতগুলি হয়ে থাকে, সে মৌসুমি বায়ু এখন দুর্বল হয়ে গেছে বাংলাদেশের উপরে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল, একটু মডারেট আমরা বলে থাকি, দুর্বল থেকে মাঝারি ধরনের আছে, অর্থাৎ বৃষ্টিপাত একেবারেই কমে গিয়েছে। নাইমুর রহমান, ভোরের পাতা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মুহাজারিনকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভির পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায়। মুহাজেরানি 1970 সালে আরাকে জন্মগ্রহণ করেন। তিনি হেরিওট ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। হাসান রুহানির সরকারের সময় দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরীয়তির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাতেমেহ মুহাজেরানি। এছাড়া 2017 সালে তিনি সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টর প্রধান হিসেবেও নির্বাচিত হন। এবার বিনোদনের সংবাদ। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। জনপ্রিয় এই চিত্রনায়িকাকে কিছুদিন আগে ব্যক্তিগত কাজে দেশের বাইরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। আর এজন্য মাহিকে আটকে রাখা হয় প্রায় 1.5 ঘন্টা। সেই বিষয়টি এবার ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন এই নায়িকা। প্রকাশিত ভিডিওতে মাহিয়া মাহি বলেন, 2-1 দিন আগে ব্যক্তিগত প্রয়োজনে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। সেখানে একটা কাণ্ড ঘটে গেল। 1 থেকে 1.5 ঘন্টা হবে জাস্ট বসেছিলাম, কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি। তবে পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন এই নায়িকা। এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বোর্ড সভা ডেকেছেন ফারুক আহমেদ। তার সভাপতিত্বে হওয়া এই বোর্ড মিটিংয়ে সদস্যপদ হারাচ্ছেন 7 জন বোর্ড পরিচালক। বোর্ড মিটিংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই বোর্ড সভা। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের পর বদলে যাচ্ছে বোর্ডের স্ট্যান্ডিং কমিটি। অর্থ, ক্রিকেট পরিচালনা, বিপিএল গভর্নিং কাউন্সিল, মার্কেটিং গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ, গেম ডেভেলপমেন্ট, হাই পারফরমেন্স ইউনিট, মিডিয়া বিভাগের কমিটিও পুনর্গঠন করা হচ্ছে। তবে এই বোর্ড সভা থেকে সদস্যপদ হারাচ্ছেন 2 জুলাইয়ের বৈঠকে না থাকা 7 পরিচালক। জানা গেছে, এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মঞ্জুর কাদের, নাজিব আহমেদ পরপর 3 মিটিংয়ে অংশ না নিয়ে বাদ পড়ছেন। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পরপর 3টি বৈঠকে না থাকায় বাদ পড়ছেন তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিল নতুন সরকার। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল। আন্দোলনে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে জানালেন স্বাস্থ্য উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিকে সমর্থন করে না শিক্ষার্থীরা। চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।